শুদ্ধ অভিযানে আতঙ্কে দুর্নীতিবাজরা, অস্বস্তিতে সত্ত্বা, বড় পরিসরে অভিযানের পরামর্শ টিআইবির। ক্রেতাদের পকেট কাটছে সাদিক এগ্রোর বেকারি আউটলেট। এক পিস সিঙ্গারার দাম 90 টাকা। অন্যান্য খাদ্যপণ্যের দামও আকাশ ছোঁয়া। বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে মানসিক চাপে চাকরি প্রত্যাশীরা। কেবল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে বলছেন বিশেষজ্ঞরা। চরম ভোগান্তিতে ঢাকা উত্তরের 12 নম্বর ওয়ার্ডবাসী। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি। সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় ময়লা ছড়াচ্ছে রাস্তাঘাটে। এবং যুক্তরাজ্যে 13 সদস্যের মন্ত্রিসভা নিয়োগ দিলেন স্টারমার। প্রথম নারী অর্থমন্ত্রী রাচেল রিভস, পররাষ্ট্রমন্ত্রী হলেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে ইতিবাচক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্তা আর বর্তমান কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার দুর্নীতির খবরে প্রশাসনে তৈরি হয়েছে আতঙ্ক। অবশ্য এতে ভোগান্তির শিকার হচ্ছেন সৎ কর্মকর্তারাও। এ অবস্থায় সরকারকে আরও বড় পরিসরে শুদ্ধি অভিযানের পরামর্শ দিয়েছে টিআইবি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের অন্যতম চ্যালেঞ্জ দাঁড়ায় প্রশাসনে দুর্নীতি কমানো। নতুন সরকারের 6 মাসের মধ্যে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সাবেক আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে এনবিআর এর কর্মকর্তা কেউই বাদ যাচ্ছে না। গণমাধ্যমে উঠে আসছে দুর্নীতিবাজদের পাহাড় সম সম্পদ গড়ার নানা তথ্য। এমন অবস্থায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে। দুর্নীতিবাজ সহকর্মীদের কারণে অস্বস্তিতে পড়েছে সৎ কর্মকর্তারা। আত্মীয় স্বজন ও বন্ধু মহলে অনেককেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতির মুখে। তবে এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান, আগে দুর্নীতি অভিযোগ থাকলেও এত সংখ্যক কর্মকর্তার বড় বড় দুর্নীতি তথ্য খুবই কম সামনে এসেছে। দুর্নীতির মধ্যে আমরা বসবাস করি, সুনীতি দুর্নীতি ভাই বোন পাশাপাশি চলে, দুটোর মধ্যে আমরা বাস করি। হঠাৎ যদি দেখি কোথাও বিস্ফোরণ হয়ে গেছে, নজরে আসছে, ঝকঝক করছে, তখন তো একটু চমকে উঠি। ভয়ের আগে তো চমক, তারপরে না ভয়। 100 জন ঝুঁকি নেয়, 90 জন পার পেয়ে যায়। সুতরাং সে মনে করে 9 আউট অফ 10 চান্স আমি টিকে যাবো, তো নিই জানি। আর আরও যেন বেশি হচ্ছে। আগে কি দুর্নীতি ছিল না? সব শুনেছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, কয়েকজনের দুর্নীতির তথ্য প্রকাশে অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আরো বড় পরিসরে দুর্নীতি বিরোধী অভিযানের পরামর্শ দিয়েছে সংস্থাটি। যারা অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তা যারা ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু কোনোদিনই আতঙ্কিত ছিলেন না, এখনো হবেন না। দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো হচ্ছে যে এক ধরনের ফাঁকা বলি, আর বাস্তব যেটা সেটা হচ্ছে যেটা আমরা করছি সেটা দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছি। অর্থাৎ জনগণকে ভুল বার্তা দেওয়া। জনগণকে বলা হচ্ছে যে তোমরা সারা বছর দুর্নীতি করো, বছরের শেষে আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে বৈধতা দিয়ে দেবো, কালো টাকার বৈধতা দিয়ে দেবো। এরই মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইনের পূর্ণ বাস্তবায়ন করতে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক পিস সিঙ্গারার দাম 90 টাকা। দাম শুনে অবাক হচ্ছেন? অবিশ্বাস্য হলেও সত্যি। এই সিঙ্গারা পাওয়া যায় সাদিক এগ্রোর বেকারি আউটলেটে। সাধারণ দোকানে যা পাওয়া যায় 10 থেকে 15 টাকায়। শুধু সিঙ্গারা নয়, প্রতিষ্ঠানটির সব খাদ্যপণ্যের দামই আকাশ ছোঁয়া। বিক্রেতাদের দাবি, নিজেদের খামারের উপকরণ দিয়ে খাদ্যপণ্য তৈরি করায় দাম বেশি। আর উচ্চমূল্যের কারণে এসব আউটলেট থেকে পণ্য কেনেন না স্থানীয়রা। নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট। ছাগলকাণ্ডির পর আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম। গবাদি পশু পালনের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি। গবাদি পশুর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন পণ্যও আছে সাদিক এগ্রোর বেকারিতে। তবে সবকিছুর দামই আকাশ ছোঁয়া। এমন তথ্যে দেশ টিভি টিম সাদিক এগ্রোর বেকারিতে। দেখা যায় প্রতি পিস সিঙ্গারার দাম 90 টাকা। এ বিষয়ে আউটলেটের কর্মকর্তারা জানান, নিজেদের ফার্মের গরুর কলিজা দিয়ে বলেই সিঙ্গারার দাম বেশি। 90 টাকা এটা যে রেট দেওয়া হচ্ছে এটা একদম পারফেক্ট। আপনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন। আর এইভাবে হঠাৎ করে আপনি ক্যামেরা নিয়ে আসছেন,
কিভাবে তৈরি হয় সাদিক অ্যাগ্রোর খাদ্যপণ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশ টিভি টিম এবার 7 মসজিদ হাউজিং এর বেকারির পণ্যের কারখানায়। দেখা যায় স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। সাদেক অ্যাগ্রোর সিঙ্গারার দাম 90 টাকা হলেও আশেপাশে দোকান হোটেলে প্রতি পিসের দাম 10 থেকে 15 টাকা। বেশি নেয় ওরা, বেশি নেয় আমরাও জানি বেশি নেয়। সাদেক অ্যাগ্রো এখানে ওরা সব কিছুর দামই বেশি রাখে, অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে 250 টাকা লাগে। স্থানীয় বাসিন্দারা জানান সাদেক অ্যাগ্রোর প্রতিটি পণ্যের দাম বেশি, তাই কেনেন না তারা। আমরা তো ওই রকম উচ্চ বিলাসী আমরা হইতেও পারবো না, আর আমরা ওই আকাঙ্ক্ষা না যে এত দাম দিয়ে আমরা কিনা খাবো। কেন প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যের দাম বেশি তা খতিয়ে দেখার দাবিও জানান স্থানীয়রা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় নতুন মাত্রা পেয়েছে এই আন্দোলন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে মানসিক চাপে পড়ছেন চাকরি প্রত্যাশীরা। আর কোটার পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে, তবে কোটার কারণে বৈষম্য সৃষ্টি সংবিধান পরিপন্থী। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাস। অন্যদিকে কোটা বহালের পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন বৈষম্যমূলক কোটা প্রথার কারণে চাকরির বাজারে বাড়তি চ্যালেঞ্জের মুখে তারা। 56% যে কোটা দিয়ে আমাদের একটা চাকরির বাজারে পুরো একটা বৈষম্যের মতো তৈরি করা হয়েছে ছাত্র সমাজের মাঝে, সেটা ছাত্রদের মধ্যে খুবই হতাশার জন্ম দিয়েছে। এটা একটা মেন্টাল প্রেশার যে আসলে মেধার ভিত্তিতে আমার জন্য মাত্র 44% কোটা বরাদ্দ থাকছে। সরকারি চাকরির মতো জায়গায় আসলে যখন এই যে কোটা বহাল রাখবেন 30%, তো সেখানে হচ্ছে কোটার মাধ্যমে হয়তো অনেকেই উঠে আসবে যারা অযোগ্য। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এবং এটা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি এক ধরনের জুলুম, বৈষম্য। ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এই বিদ্যমান কোটা ব্যবস্থা ফিরে আসার কথা না। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কোটা দিতে হবে, তবে সেটাও হওয়া উচিত মেধার ভিত্তিতে। নারী বা যেসব সংখ্যালঘিষ্ঠ আদিবাসী যারা আছেন তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে, যাতে তারা বৃহৎ জনগণের সাথে অংশগ্রহণ করতে পারে। কোটাটা কি যে 200 পাস করলো 100 নেওয়া হবে, সেইখানে একটাই হইতে পারে, কিন্তু ফেল করার ভেতর থেকে নিবে, এটা কোটা না। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2 লক্ষ নাকি মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মুক্তিযোদ্ধার তালিকা সঠিক? এটা বেঠিক নাই, অসংখ্য বেঠিক আছে। এর মধ্যে পত্রিকায় দেখলাম যে 50 বছরের নিচের বয়স আছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সড়ক ও রেলপথ অবরোধ, অবস্থান কর্মসূচির পর শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কোটা বিরোধীরা। আর রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। মিরপুরের আহমদনগর, পাইকপাড়া, শাহালিবাগ, আনসার ক্যাম্প ও টোলারবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে এখানকার বেশিরভাগ রাস্তায়। সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় পানির সাথে ময়লা ছড়িয়ে যায় রাস্তাঘাটে। এলাকায় আরেকটি বড় সমস্যা মাদক। বাসিন্দাদের অভিযোগ, শত সমস্যাতেও দেখা মিলে না স্থানীয় কাউন্সিলরের। শাহিদুজ্জামান সাকিবের আরও একটি রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে শাহালিবাগ এলাকার এসব বাড়িতে। এতে হাঁটা চলা সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। আমার বাসায় ড্রেন বইরা যায়, তারপরে বাড়ি ডুবে যায়, ঘরে পানি উঠে। আমরা টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাইলে তারপরে পানি ক্লিয়ার হয়, আর নাইলে সিটি কর্পোরেশনের তো কোনো উদ্যোগ নেওয়া হয় না,
কোনো কাউন্সিলর খোঁজ খবর লয় না। পানি উঠে অচলাবস্থা তৈরি হয় ধানক্ষেত মোড়ের এ সড়কটিতেও। অভিন্ন চিত্র স্থানীয় কাউন্সিলরের বাসার সামনের জোনাকি রোডেও। রাস্তাঘাটে যে বৃষ্টি হইলে এই জায়গায় মানে আঁটু পানি জমে এই জায়গাটার মধ্যে। 10 মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তা এই 200 গজ এই রাস্তাটুকু আপনার পানিতে তলায় যায়। খুব অল্প বৃষ্টিতেই দুপাশ থেকে পানিটা আসে, এদিকে এভাবে চাপ সৃষ্টি হয় যে অল্প কতক্ষণের মধ্যেই 1 থেকে 2-2.5 ফিট 3 ফিট পর্যন্ত বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাট বেহাল হয়ে পড়লেও খোঁজ রাখেন না স্থানীয় কাউন্সিলর। এই যে যা রাস্তাঘাট যেটি দেখো সব উন্নয়নমূলক কাজ যাইছে ইকবাল হোসেন টুটুল নাম হয়েছে, সাবেক কমিশনার নাম। এই এলাকার যে কাউন্সিলর আছে তার সাথে মনে হয় না যে আপরজনতার সাধারণ জনগণের কোনো গণসংযোগ আছে। ওয়ার্ডটির আরেকটি প্রধান সমস্যা জনতা হাউজিংয়ের আশপাশের বস্তিতে মাদকের রমরমা ব্যবসা। তবে সব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। মাদক সমস্যার দোষ চাপান প্রতিপক্ষের উপর। অতিরিক্ত আমি কোনো কিছুই করি নেই, আবার কেউ আমাকে বলতে পারবে না কোনোখান থেকে কোনো রাস্তা থেকে 1 টাকা চাঁদা কিংবা 1 টাকা ঘুষ কিংবা অন্যায়ভাবে কোনো জমি দখল এগুলো আমি করেছি। আমাকে দিয়ে আপনার নাম বলানোর কোনো মানে হয় না। আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা দেখুন খোঁজখবর নিয়ে কে এই ব্যবসা করতেছে। ওই ধরা পড়ে আবার চলে আসে, এসে আমরা যে নাম বলবো তখন আমাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা হবে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন লেবার নেতা কিয়ের স্টারমার। প্রথম নারী চ্যান্সেলর বা অর্থমন্ত্রীর দায়িত্বে র্যাচেল রিভস, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামিকে বেছে নেন স্টারমার। উপপ্রধানমন্ত্রী হিসেবেও অ্যাঞ্জেলা রায়নার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েত্তে কুপার, প্রতিরক্ষায় জন হিলি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, শিক্ষায় ব্রিজেট ফিলিপসন, জ্বালানি এড মিলিব্যান্ড, বাণিজ্যে জোনাথন রেনল্ড, শ্রম ও কারামন্ত্রী লিজ কেন্ডাল, পরিবেশে স্টিভ রিড, বিজ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তি পিটার কৈলি, আর নতুন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিসা নন্দী। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। এর আগের শুক্রবার দেশটির সাধারণ নির্বাচনে তার দল লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেছেন স্টারমার। বিস্তারিত দেওয়ান মোবাশিরা হোসেনের রিপোর্টে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে ছুটে যান লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। সেখানেই তাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে ভাষণ দেন স্টারমার। এই মহান জাতির জন্য পরবর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা। আমি তা সাদরে গ্রহণ করেছি। প্রথম কোনো এশিয়ান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক। সদ্য বিদায়ী এই প্রধানমন্ত্রীর অবদানের জন্য ধন্যবাদ জানাই। তার অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। His achievement as the first British Asian Prime Minister of our country. এর আগে নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ঋষি সুনাক। নির্বাচনে জয়লাভ করা লেবার পার্টির নেতা স্টারমারকে শুভেচ্ছা জানান তিনি। And I have called Sir Keir Starmer to congratulate him on his victory. রিটার্নিং কর্মকর্তা সহ যারা ভোটের সঙ্গে ছিলেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই। দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে। লেবার পার্টির নেতা স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি। এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হাতবদল হচ্ছে শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে। ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে। 650টির মধ্যে 4 শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 98টি রাজনৈতিক দল, যেখানে 30 জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন। রেকর্ড ভেঙে এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী 459 জন।
দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের এই নির্বাচনে ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত লড়াইয়ে নামলেও শেষমেশ জয় ঘরে তুলতে পেরেছেন ৪ নারী। তারা হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা আশা হক এবং আফসানা বেগম। হাউস অব কমন্স জয়ী ৪ অদম্য ব্রিটিশ নারী রাজনীতিকের গল্প জানাচ্ছেন রজনী রহমান। যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মোট ২৩,৪৩২টি ভোট পেয়েছেন তিনি। লেবার পার্টি ক্ষমতায় আসায় মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন টিউলিপ। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে আবারও নির্বাচিত হয়েছেন রোশনারা আলী। ১৫,৮৯৬টি ভোট পেয়ে টানা পঞ্চমবার জয়ী হন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারার জন্ম সিলেটের বিশ্বনাথে। আফসানা বেগম পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বার বাজিমাত করেছেন। মোট ১৮,৫৩৫ ভোট পেয়ে প্রতিপক্ষকে ১২,০০০ ভোটে হারিয়েছেন তিনি। আফসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আর লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবার জয়ী হয়েছেন ডক্টর রূপা হক। লেবার পার্টির মনোনয়নে ২২,৩৪০ ভোট পেয়েছেন তিনি। কিংস্টন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন তিনি। রূপার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। লেবার পার্টি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন ২ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। টুরি দলের দুর্গখ্যাত সাউথ নর্থাম্পটনশায়ার আসনে ১৫,৫০৪টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুফিয়া। এই আসনে ১৯,১৯১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির সারা বুল। উইথাম আসনে কনজারভেটিভের তারকা প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ১৮,৮২৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ১৩,৬৮২টি ভোট পেয়েছেন রুমি চৌধুরী। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন জানাবেন। অরিন, ঝিনাইদহে কিন্তু মাছ মাংসের যে বাজারটি কিন্তু মূল্যের যে বিষয় সেটি কিন্তু একেবারেই অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে গত কোরবানি ঈদের পর থেকে কিন্তু এখন পর্যন্ত মাংসের যে কয়টি বাজার, বিশেষ করে গরুর মাংস, ছাগলের মাংস এবং মুরগির মাংস, 3টি বাজারেই আজ সকাল থেকে ঘুরে যেটি দেখলাম, আসলে দামের কিন্তু কোনো পরিবর্তন তেমন লক্ষ্য করা যায়নি। এবং ক্রেতাদেরও অভিযোগ যে দাম আসলে কমছে না, দাম যেখানে ছিল সে অবস্থায় আছে, বরং প্রতিটি পণ্যের ক্ষেত্রেই কিন্তু 10 থেকে 20 টাকা বেশি আছে। আমি যদি একটু মাংস বাজারে বিশ্লেষণ করে যেটি আমি পেয়েছি মূল্যটি, আজকের যে মূল্য সেটি যদি আপনাকে জানাই, সেক্ষেত্রে গরুর মাংসের যে বাজারটি এখন পর্যন্ত কিন্তু 700 থেকে 750 টাকার ভিতরে সীমাবদ্ধ আছে। পাশাপাশি মুরগির যে বাজার, সেই বাজারটিতে ঘুরে যতটুকু দেখেছি, ব্রয়লার মুরগি যেটি বা সাদা মুরগি যেটি বলা হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত বাজারে গত কুরবানি ঈদের পর থেকে আজ পর্যন্ত কিন্তু দাম আসলে কমেনি। সেটির বাজার মূল্য আছে 180 টাকা থেকে 190 টাকা। পাশাপাশি দেশি মুরগি যে চাহিদা, ব্যাপক চাহিদা থাকলেও দেশি মুরগির কিন্তু বাজারে খুবই সংকট। সেই দেশি মুরগি আমরা আজকে যেটি দেখলাম, সেটি 500 থেকে 550 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর বাইরে খাসির মাংস যেটি, সেই বাজারটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। যদিও খাসির মাংস বিক্রেতারা বলছে যে 130 টাকা করে সরকারি ভাবে আসলে তাদেরকে চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে বিক্রির জন্য, কিন্তু ক্রেতা কম থাকায় সেই মাংসটি বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজিতে। এর বাইরে অন্যান্য যে মাংসের যে চাহিদা, সেটি পূরণ করতে হলে একটু নিম্ন আয়ের মধ্যবিত্ত যারা আছেন, তারা কিন্তু সাধারণত ব্রয়লার মুরগি বা লেয়ার যেটি বলে বা সোনালী, এর উপরে কিন্তু বেশি কিন্তু সাধারণ ক্রেতাদের কিন্তু থাকে। ক্রেতার চাহিদা তুলনায়
আসলে সরবরাহ বাজারে মুরগির সরবরাহ বা মাংসের সরবরাহ বেশি থাকলেও দামের ক্ষেত্রে কিন্তু একটু অপ্রতুল্য থাকায় কিন্তু ক্রেতারা কিন্তু ওইভাবে সন্তুষ্ট হয়ে এখন পর্যন্ত বাজারে কিন্তু কিনতে পারছেন না। মধ্যবিত্তের একেবারেই নাগালের বাইরেই বলা চলে ঝিনাইদহের মাংসের বাজারের পরিস্থিতি। এই ছিল ঝিনাইদহ থেকে আজকের মাংসের বাজার পরিস্থিতি। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজ, বৃষ্টি। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে মাছ মাংসের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আজকের বাজার দর কেমন দেখছেন? আজকের যে বাজার অবস্থা সেটি বলা যায় অনেকটাই আকাশচুম্বী, কারণ আমরা সকালে বাজারে ঘুরেছি এবং কাঁচা বাজারে যে পণ্যের দরদাম সম্পর্কে যদি জানাতে চাই, আজকে কিন্তু কাঁচামরিচ বিক্রি হতে দেখেছি আমরা 320 থেকে 340 টাকা, যদিও এটি 300 টাকার মধ্যে ছিল এর আগে। এছাড়াও বৃদ্ধি পেয়েছে আপনার আলুর দাম, যে আলুর দাম ছিল 55 টাকা সেটি কিন্তু আজকে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা। এবং একই সাথে লাফিয়ে বেড়েছে কিন্তু পেঁয়াজের দাম, যে পেঁয়াজের দাম ছিল 60 টাকা সেই পেঁয়াজ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা। একই সাথে আদার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে আদার দাম ছিল 300 টাকা সেই আদা কিন্তু আজকে 320 থেকে 340 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু যদি বাজারের চিত্র দেখাতে চাই, আজকে বাজারে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত কিন্তু সরবরাহ রয়েছে কাঁচা পণ্যের, কিন্তু তারপরও দাম বৃদ্ধির ব্যাপারটি নিয়ে কিন্তু ক্রেতারা অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছিলেন যে ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে এবং এক্ষেত্রে প্রশাসনের মনিটরিং তারা দেখছেন না, এমনটি কিন্তু অভিযোগ তারা করছিল। এবং ব্যবসায়ীরা যেমনটি বলছিল, তারা বলছিল যে ঘূর্ণিঝড় রিমালের পর যে প্রাকৃতিক যে দুর্যোগ একের পর এক বয়ে যাচ্ছে, সেই দুর্যোগের কারণে কিন্তু আপনার নিত্যপণ্যের যে রয়েছে সেগুলোর সরবরাহ কম, এমনটি তারা বলছিল। এবং একই সাথে গত এক সপ্তাহ ধরে যে টানা বর্ষণ, সেই বর্ষণের কারণেও কিন্তু নিত্যপণ্যের সরবরাহ কম, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন। কিন্তু এই যুক্তিকে সমর্থন জানাচ্ছেন না ক্রেতারা। তারা বলছেন যে ব্যবসায়ীরা কিন্তু তাদের নিজেদের ইচ্ছে মতোই পণ্য বাড়িয়ে দিচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এবং মাছ এবং মাংসের বাজারে যদি চিত্র বলতে চাই, সেক্ষেত্রে আজকের বাজারে কিন্তু দেশি মুরগির যে দাম সেটি কিলো 450 টাকা, সেটি কিন্তু লাফিয়ে আজকে বেড়েছে 600 টাকা দরে। এবং একই সাথে সব ধরনের মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া বলা যায়, কারণ যে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় সেই মাছের দামও কিন্তু অনেকটা বৃদ্ধির দিকে। তো এ ছিল আমার কাছে আজকের কাঁচা বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরের বন্যা পরিস্থিতির। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের। 5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নির্মাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যাইতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না। পোশাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা, আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়। একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পার উড়ি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতেই বাড়াবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমিসহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক, পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মনে করেন বাড়িঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়িঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে, তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ইউরোর লড়াইয়ে ঘরে মাঠে হারল জার্মানরা, সেমিতে স্পেন, রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্স। বগুড়ার যমুনায় হঠাৎই বেড়েছে পানির স্রোত, এতে শুরু হয়েছে নদী ভাঙন। হুমকিতে পড়েছে সারিয়াকান্দির ডান তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। এদিকে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেললেও এলাকাবাসীর দাবি করতে হবে স্থায়ী সমাধান। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন গেল বছর খরস্রোতা যমুনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে এভাবে শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যান অনেকে। ভাঙনের ক্ষতি পোষাতে যারা এখনো লড়াই করে যাচ্ছেন জীবনযুদ্ধে। এদিকে গত মাস থেকে যমুনায় বাড়ে পানি, সে সঙ্গে বেড়েছে তীব্র স্রোত, এতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কামালপুরের ইছামারা ও আরেকচর শিমুলতাইর এলাকার নদীর পাড়ের হাজারো মানুষ। ভাঙন আতঙ্কে চরম দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের। যা কিছু চড়া 2-1 শতক আছিল সব শেষ, আর তো আমার নাই। ভেঙে গেলে আঙ্গির এখন দুর্দশা, কোন জায়গায় থাকবো কি সমাচার, আমরা তো আর সয় সম্পত্তি নিয়ে নিই। পানি যেমন কম আছে সেখানে ঠিক করে নেই, বা যেমন কি করবো, কি আল্লাহ কি করে না করে সেটা আল্লাহ জানে। এখানে আমাদের বাড়ি ছিল, এখান থেকে বাড়িঘর সব উঠে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এটার একটা স্থায়ী সমাধান চাই। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সময় থাকতেই ব্যবস্থা না নিলে নদী ভাঙনে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই সঙ্গে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি তার। শত কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি কোনো ক্রমে মূল বাঁধটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর মূল বাঁধ থেকে নদীর দূরত্ব এখন হচ্ছে 300 মিটার, কোথাও কোথাও 400 মিটার, আর বেশি না। সেই কারণে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবি জানাবো যে পানি উন্নয়ন বোর্ড যে কাজটা করতেছে সেটার যাতে স্থায়ী রূপ যাতে হয়। যমুনার 1300 মিটার অংশে তীর রক্ষায় জিওব্যাগ ও টিউব ফেলা সহ বড় ধরনের ক্ষতি এড়াতে বাকি অংশগুলোতেও কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা জিওব্যাগ জিও2 ফেলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছি। আশা করছি 2 মাসের মধ্যে রিপোর্টটা পেলেই এই বছরের মধ্যে ডিপিপির অনুমোদন হবে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। সারিয়াকান্দির কামারপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত 6.5 কিলোমিটার তীর স্থায়ীভাবে সংরক্ষণে 824 কোটি টাকার একটি প্রকল্প চলমান আছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে, গুচ্ছ গ্রাম আছে, তো আমাদের ওই এলাকাগুলো যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশন ওয়াল তৈরি করতে হবে, সেটা জিওব্যাগ দিয়ে হোক আর যে কোনো ওয়েতে হোক। তো এই বিষয়গুলো আমি আজকে দেখছি, আমি দেখে পরিদর্শন করে আমরা পরিদর্শন প্রতিবেদন পাঠাবো। আশা করছি যে ইনশাল্লাহ আমরা এটা সেভ করতে পারবো। শুধু জিওব্যাগ ফেলে নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধানের ব্যবস্থা নিতে সরকারের উচ্চ মহলের প্রতি অনুরোধ ভাঙন কবলিতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম রপ্তানিযোগ্য মাছ কুচিয়া, যা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রতি বছর বৈদেশিক মুদ্রা আয় হয় 100 কোটি টাকার উপরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে হাওর বিলে ব্যাপকভাবে রিংজাল ব্যবহারে কমছে কুচিয়ার উৎপাদন। যদিও মৎস্য বিভাগ বলছে কুচিয়ার উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ ও রিংজাল ব্যবহারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হবিগঞ্জ থেকে সহকর্মী আমির হামজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
রপ্তানিযোগ্য মাছ কুচিয়া। দেশের বাজারে এর তেমন চাহিদা না থাকলেও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় দিন দিন বাড়ছে উৎপাদন ও আহরণ। বর্ষা মৌসুমে শুধুমাত্র সিলেট অঞ্চলেই কুচিয়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ। 2021-22 অর্থবছরে সারা দেশে 9,488 মেট্রিক টন কুচিয়া উৎপাদন হয়। এর মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় 2,872 মেট্রিক টন, যা থেকে দেশে আসে 127 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। সাধারণত জলাশয়ে চাষ ও প্রাকৃতিক উপায়ে কুচিয়া উৎপাদন হলেও হবিগঞ্জের পুরোটাই আসে হাওরের প্রাকৃতিক উৎস থেকে। তবে মৎস্যজীবীদের অভিযোগ, আগের তুলনায় কুচিয়ার ভালো দাম পাওয়া গেলেও হাওরে রিং জালের ব্যবহার বাড়ায় কমছে উৎপাদন। বড় সমস্যা হয়েছে রিং জালের লাগি এখন আর ছোট ছোট কুচ্চাগুলো মরে যায়, বড় কুচ্চা তখন পাওয়া যায় না। কুচ্চা তো তোমার কম পাওয়া যায়, আমরা তো রেডি আমরা ফুসে না। বর্তমানে শিকারি পর্যায়ে প্রতি কেজি কুচিয়া বিক্রি হয় 300 থেকে 350 টাকা। মৎস্যজীবীদের কাছ থেকে সপ্তাহে 2 দিন কুচিয়া কেনেন ফরিয়ারা। পরে তারা আড়তদারদের বিক্রির পর কুচিয়াগুলো চলে যায় ঢাকা ও চট্টগ্রামে। শিকারিগুলা গ্রাম থেকে মাল মারে, আরো ব্যাপারীগুলো আছে আরো তো মাল আইনা দেয়, আমরা ঢাকা লয়ে যাই। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আমরা প্রতি সপ্তাহে প্রায় 10 টন 15 টন মাল যায়, প্রতি সপ্তাহে প্রায় মাসে 50 থেকে 60 টন মাল যায়। বৈদেশিক মুদ্রা আয়ের এই সম্ভাবনাময় মাছ কুচিয়ার উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় জেলা মৎস্য অফিস। চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের মাধ্যমে তারা কিভাবে এটাকে তারা প্রাকৃতিকভাবে ছোট পোনা ধরে কিভাবে এটা মোটা তাজা করে বড় করা যায়, এই বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন চাষি প্রশিক্ষণ দিচ্ছি। গেল অর্থ বছরে শুধুমাত্র হবিগঞ্জ জেলায় উৎপাদিত কুচিয়ার বাজার মূল্য ছিল 5 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি চাকরি ছেড়ে দেশীয় মাছের ডিম থেকে রেণু উৎপাদন করে ভাগ্য বদলেছেন পিয়াল হোসেন নামে এক যুবক। শুরুতে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন তার বছরে আয় 1 থেকে 1.5 কোটি টাকা। শুধু নিজের ভাগ্য বদলই নয়, বেশ কয়েকজনের কাজের ব্যবস্থাও করেছেন। কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। পড়াশোনা শেষ করে বগুড়া ফিশারিতে কেমিস্ট হিসেবে চাকরি শুরু করেন নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের যুবক পিয়াল হোসেন। 2 বছর চাকরি করার পর নিজে কিছু করার ভাবনা থেকে 2020 সালে গ্রামে ফিরে গড়ে তোলেন দেশীয় মাছের ডিমের হ্যাচারি। বর্তমানে তার হ্যাচারিতে দেশীয় শিং, মাগুর, ট্যাংরা, পাবদা, কই, তেলাপিয়া, পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। এসব রেণু যাচ্ছে সারা দেশে। এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে হ্যাচারি শুরুর পর তাকে শুনতে হয়েছে কটু কথা। এখন তার বছরে আয় 1 থেকে 1.5 কোটি টাকা। আমি বছরে 2 থেকে 3 কোটি টাকা বেচা কিনা করি। এখন আমার বছরে আমার 1 থেকে 1.5 কোটি টাকা লাভ আসে। নিজের ভাগ্য বদলি নয়, হ্যাচারিতে কাজ করার সুযোগ পেয়েছেন স্থানীয় 10 থেকে 15 জন। এখানকার পোনার মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসেন চাষিরা। স্থানীয় যুবকদের কাছে আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন পিয়াল। এই হ্যাচারির ভালো খবর পাই, যেখানে ভালো পোনা অথবা রেণু পাওয়া যায়, তো সেই কারণে আমি এখানে গুলশা মাছের রেণু নেওয়ার জন্য আসছি। মাগুর মাছ নিতে আসছি, এর আগেও নিয়ে গেছে, প্রোডাকশন খুব ভালো পাচ্ছে, বিধায় আবার আসছে নিতে। পিয়ালকে অনুসরণ করে আরও যারা বেকার শিক্ষিত যুবক যারা আছে তারা এরকম বেকার না থাকে পিয়ালের মতোই সামান্য মূলধন দিয়ে যদি এরা শুরু করে একটা সময় তারা অনেকভাবে উন্নয়ন করা সম্ভব নিজের। আমি এখানে মাছের হ্যাচারিতে কাজকাম করি, এখানে থেকে আমার সংসার মোটামুটি ভালোভাবে চলে। পড়াশোনা করি, পড়াশোনা ফাঁকা ফাঁকে এখানে আমি আসে যখন ডেলিভারি হয় তখন আমি এখানে ডেলিভারি দিয়ে কিছু টাকা পাই, ওই টাকাটা আমার হাত খরচ হয়। মৎস্য হ্যাচারিতে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য বিভাগ। উদ্যোক্তা আছে নতুন নতুন প্রজাতি, দেশীয় প্রজাতিগুলো যারা রেণু উৎপাদনে আগ্রহী তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা আমরা প্রদান করে থাকি। মৎস্য হ্যাচারির পরিধি বাড়াতে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চেয়েছেন পিয়াল হোসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।